উইন্ডো শুরু হওয়ার আগেই বার্সেলোনার সাইনিং শুরু হয়ে গেছে, যেহেতু 1 জুন থেকে উইন্ডো শুরু হওয়ার কথা, 1 জুন অথবা 1 জুলাই থেকে। তো এর আগেই যেহেতু বার্সেলোনা তার কাজ শুরু করছে, প্রথম সাইনিংটাই অ্যান্টনি গর্ডনকে দিয়ে। এখন অ্যান্টনি গর্ডনকে নিয়ে দুই মহলই, বার্সেলোনা মহল এবং বার্সেলোনা ছাড়া অন্যান্য যে কোনো ক্লাবের ফ্যান বেসদের মধ্যে একটা কথা আছে, কথা চলতেছে যে ফ্লপ সাইনিং হইতে পারে, আপনার ভালো সাইনিং হইতে পারে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলতেছে। একটা সাইনিং হলে এরকম কথা মানুষ বলে, এবং ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বা ইংলিশ কোনো প্লেয়ারকে আনলে তখন এসব কথাবার্তা অনেক বেশি চাওয়ার হয়। তো এগুলো খুব বড় ব্যাপার না, বাট ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আপনার এত বড় বড় উইঙ্গার থাকতে আপনি যদি লেফট উইঙ্গার নিছেন, সেখানে আপনি কিচাকারেজকেলিয়াকে ছিল, আপনার ডেসিরে দুয়ে ছিল, আপনার আরো অনেক লিগে ভালো ভালো লিগে ভালো ভালো উইঙ্গার ছিল, আরো ভালো উইঙ্গার ছিল। সবকিছু বাদে আপনি এখন অ্যান্টনি গর্ডনের জন্যই কেন বা গেলেন? বিষয়টা হচ্ছে হানসি ফ্লিকের একটা কল ছিল অনেক আগে থেকেই, সিজনের এই কত সিজনের আগে থেকেই, যে সিজন শেষ হলো মাত্র, সেই সিজনের আগেই একটা কল ছিল যে আপনি সে অ্যান্টনি গর্ডনকে বার্সেলোনায় চায়। কেন অ্যান্টনি গর্ডনকেই চায়, এটা একটা বড় প্রশ্ন। এটা যদি আমি ব্রেকডাউন করতে যাই, তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টনি গর্ডনের ওয়ার্কলোড। হি ইজ এ ভেরি ফাস্ট প্লেয়ার। সে পুরো 90 মিনিটস, আপনি দেখবেন যে পুরো 90 মিনিটস খেলতে পারে। এবং সে কতটা ভালো, এটা আপনার বার্সেলোনা ভার্সেস নিউক্যাসলের যেই 3টা ম্যাচ হয়েছে, একটা একটা মানে একটা হচ্ছে গিয়ে টপ 8-এর জন্য যে ম্যাচটা, সেখানে একটা ম্যাচ হয়েছিল, সেখানে যেটা বার্সেলোনা 2-1 জিতছিল মেবি। এবং পরে যেই আপনার দুই লেগ মিলে বার্সেলোনা যে কোয়ার্টার ফাইনালে সম্ভবত, সেখানে যে বার্সেলোনা জিতলো, সেই দুটো ম্যাচ, 3টা ম্যাচ যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু বার্সেলোনা was suffered by, at that side because of অ্যান্টনি গর্ডন সেখানে পেস এবং ড্রিবলিং করে বেশ ভোগাচ্ছিল বার্সেলোনাকে সেই লেফট উইংটাতে। কিন্তু এই সব জিনিসগুলোর মধ্যে বার্সেলোনাকে কি বেশি অ্যাট্রাক্ট করলো? দেখেন, বার্সেলোনার দরকার ছিল একটা পেসি উইঙ্গার, যে কিনা উপর নিচ দুই জায়গায় খেলতে, উপর নিচ করতে পারবে এবং ফুল লোডে খেলতে পারবে, তার ওয়ার্কলোডটা হাই থাকবে। দেখেন, বর্তমানে আপনি অ্যান্টনি গর্ডনের চেয়ে খুব বেশি ভালো প্লেয়ার পাবেন না। এখন সমস্যাটা হচ্ছে যে অন্যান্য যে ক্লাবগুলো আছে, আপনি বায়ার্ন মিউনিক বলেন, আপনি পিএসজি বলেন, বা আপনার যেই ক্লাবগুলো এখন বর্তমানে ওয়ার্ল্ড স্টেজে টপ লিগে টপ টিমগুলো আছে, যাদের কাছে টপ উইঙ্গার টপ ফরওয়ার্ডরা আছে, তারা কেউই বর্তমানে তাদের প্লেয়ারকে ছাড়তে চায় না, এবং প্লেয়াররাও সেখান থেকে আসতে চায় না, কারণ তারা একটা সেট পজিশনে চলে গেছে এবং তারা দে আর আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট টিম, দে নোজ দ্যাট। তো সেখানে আপনাকে এরকম কিছু লো লো টিমের দিকে যেতে হবে, যেমন নিউ কাসেলের দিকে যেতে হবে, সেখানে আপনার চেলসির দিকে গেলে যেতে পারেন, কারণ যদিও চেলসি এখন একটা রিবিল্ড পজিশনে সিচুয়েশনের মধ্যে যাবে, সেখানে জাভি আলোনসো আসলে আরো অনেক সেল করতে পারে, আর অনেক আর অনেক কিছু কিছু প্লেয়ার কিনতে পারে, এরকম হইতে পারে। তো সেখানেও কিছু গ্যাম্বলিং হবে আপনার টিমের মধ্যে। তো এইসব টিমগুলো তখন প্লেয়ারগুলোকে ছেড়ে দেয়। তো এইসব টিম থেকে আপনাকে ভালো প্লেয়ারটাকে পিক করতে হবে, এবং আপনি যদি অ্যান্টনি গর্ডনকে সাইডে রাখেন, আপনি এর চেয়ে ভালো কোনো উইঙ্গার কিন্তু আপনি এখন খুব অনেকক্ষণ চিন্তা করলেও খুঁজে বের করতে পারবেন না। আপনি কিচাকারাজকেলিয়ার কথা বলবেন, সেটা কিচাকে কিন্তু এখন পিএসজি ছাড়বে না, কিচাকারাজকেলিয়াও পিএসজি ছাড়বে না। ডিসিডি দুয়ে দেয়ার ইজ নো চান্স টু লিভ পিএসজি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন তারা চ্যাম্পিয়ন্স লিগ আবার একটা জিতে যাচ্ছে, ডাবল করবে, সেখানে পিএসজির একটা ব্রাইট ফিউচার আছে। সো আপনি দেশি দিয়ে ছাড়বেন না, আপনি কাকে আনবেন? কেউই এখন আসার মতো না। তো এইসব মধ্য দিয়ে আপনি অ্যান্টনি গর্ডনের চেয়ে ভালো উইঙ্গার আপনি পাবেন না, প্রথম কথা হচ্ছে এইটা। এবং আপনি যদি অ্যান্টনি গর্ডনের ওয়ার্কলোড এবং হিটম্যাপটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সে কতটা ওয়ার্কলোড ক্যারি করার মতো একটা প্লেয়ার। সে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, এবং সে দৌড়াদৌড়ি করে। এবং অনেকে বলে যে তার এই সিজনে মাত্র 6টা গোল আছে, সে তো 24টা ম্যাচই খেলছে, এবং 24টা ম্যাচে 6টা গোল। এখন এখনকার ফুটবলে অনেকে গোল বা অ্যাসিস্ট দিয়ে বিবেচনা করতে চায় একটা প্লেয়ারকে, বাট বর্তমান ফুটবলে কিন্তু ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট যে আপনি গোল করতে হবে। এখন গোল করে কিন্তু লা লিগা কিন্তু জিততে পারে না আপনার রিয়াল মাদ্রিদ কিন্তু অনেক অনেক গোল করছে, কিন্তু তারা জিততে পারছে। এমবাপ্পে যখন এই সিজনে 30-40টা গোল করে, তখন কিন্তু রিয়াল মাদ্রিদ জিততে পারে না। সো গোল করাটাই নট দ্যাট দ্য লাস্ট প্রায়োরিটি। হ্যাঁ, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি ইজ নট দ্যাট আপনাকে কতটা গোল, কতটা অ্যাসিস্ট আছে, সেটা দেখার বিষয় না। তাহলে গাবি বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার হইতো না, কারণ তার তো এত বেশি অ্যাসিস্ট নাই, তত বেশি গোলসও নাই। তো এখন যেটা ম্যাটার করে, সেটা হচ্ছে একটা কোচের ফিলোসফি এবং তার সিস্টেমের উপরে কে বেশি ভালো দাঁড়াইতে পারে। সো আপনার হানসি ফ্লিকের যে সিস্টেমটা, সেখানে আপনি অনেক বেশি নিচে নামতে হয়, অনেক বেশি উপরে উঠতে হয়, সেখান থেকে বল
ক্রস করে বা ড্রিবল করে বক্সের ভিতরে ঢুকতে হয়, সেখানে শুট নিতে হয়। দেখেন শুট নেওয়ার বিষয়টা, এটা আপনাকে একটা কোচ যদি আপনাকে ফ্রিডম দেয় যে তুমি শুট করতে পারো, তাহলে সে শুট করবে। এখন অ্যান্টনি গর্ডনের কিন্তু শুটিং রেঞ্জ খারাপ না, ভালো, সে কিন্তু ভালো শুট নিতে পারে, একটা ভালো লং রেঞ্জ শুট আছে তার, আউটসাইড অফ দ্য বক্স কার্লিং, কার্লার শট আছে, এগুলো সব আছে। এখন সবচেয়ে ভালো সে হচ্ছে কি 1v1-এ, সে 1v1-এ ড্রিবল করে বল বক্সে ঢোকাতে পারবে। সেখান থেকে যদি বার্সেলোনাটা স্ট্রাইকার, যদি যে স্ট্রাইকারের সমস্যাটা বার্সেলোনা আছে, সেখানে সে বার্সেলোনা কি করে এটা আমরা পরে পার্টে আলোচনা করবো। অ্যান্টনি গর্ডনের যদি বলি, ইট ইজ আ গুড সাইনিং। এখন অনেকে বলবে 80 মিলিয়ন এই যে প্রাইস ট্যাগটা, এটা কি জাস্টিফাইড কিনা? 80 মিলিয়ন ইজ, এই প্রাইস ট্যাগটা অবশ্যই জাস্টিফাইড। কারণ আপনি যখন চিন্তা করবেন যে আপনি প্রিমিয়ার লিগ থেকে একটা প্রিমিয়ার লিগ ভেটারেন একটা প্লেয়ার আপনি যখন এখানে নিয়ে আসবেন, আপনি যখন প্রিমিয়ার লিগ থেকে আনবেন, প্রিমিয়ার লিগের ট্যাক্স এবং প্রিমিয়ার লিগের যেই মার্কেট ভ্যালু, সেখান থেকে আপনাকে একটা প্লেয়ার আনতে হলে অবশ্যই আপনাকে এরকম 60, 70, 80 মিলিয়ন খরচ করতে হতে পারে। এটা কোনো বড় ব্যাপার না। এখন এখানে ক্লিক করবে কিনা, এটা হচ্ছে আপনার কোচ এবং তার মেন্টালিটি, তার এখানে মানিয়ে নেওয়ার যে ক্যাপাবিলিটিটা, সেটার উপর ডিপেন্ড করে। কি হবে সেটা তো দেখাই যাবে, সময়ের সাথে সাথে দেখা যাবে, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা তো সময় বলবে। বাট আজকে যখন বার্সেলোনা 80 মিলিয়ন শুধু অ্যান্টনি গর্ডনের উপরে খরচ করে দিল, তখন অনেক রকমের প্রশ্ন আসে যে বার্সেলোনা তো একটা ব্রোক ক্লাব, এখন বার্সেলোনা কি এত আবার স্ট্রাইকার, সেন্টার ব্যাক এবং আরো যেই এই লোন ডিল গুলো আছে, সেগুলো কি বার্সেলোনা অ্যাকুয়ার করতে পারবে কিনা? দেখেন, বার্সেলোনা নেভার আ ব্রোক ক্লাব, বার্সেলোনার কাছে টাকার কোনো সময় অভাব ছিল না, বার্সেলোনার প্লেয়ার কিনতে কোনো সমস্যা ছিল না। বার্সেলোনা দেখবেন যে আপনার এই সবচেয়ে কঠিন সময়ও কিন্তু বার্সেলোনা জোলস কুন্ডে এবং লেভানডস্কির মতো প্লেয়ার কিনে আনতে পারছে। 80 মিলিয়ন অ্যান্টনি গর্ডনের উপর খরচ করে ফেলছে, তখন বার্সেলোনা কি আবার নতুন করে কোনো সাইনিং করতে পারবে কিনা? স্ট্রাইকার, বার্সেলোনার স্ট্রাইকার ডকাই স্ট্রাইকার কিনতে পারবে কিনা? বার্সেলোনার সেন্টার ব্যাক থেকে বার্সেলোনা সেন্টার ব্যাক কিনতে পারবে কিনা? বার্সেলোনার যে লোন ডিলগুলো আছে, র্যাশফোর্ড এবং জাও ক্যানসেলোর যে লোন ডিলগুলো, সেগুলোকে বার্সেলোনা অ্যাকুই করতে পারবে কিনা? এরকম অনেক রকম সমস্যা এখন সমর্থক এবং অন্যান্য মানুষের যারা ফুটবল ফ্যান তাদের মধ্যে আছে। বাট আমার কথা হচ্ছে, বার্সেলোনা কোনো সময়ই কিন্তু একটা ব্রোক ক্লাব ছিল না। বার্সেলোনা নেভার আ ব্রোক ক্লাব। বার্সেলোনার প্রতি সিজনই কিন্তু বার্সেলোনা চাইলে প্লেয়ার কিনতে পারতো। বার্সেলোনার আপনার দেখবেন যে সবচেয়ে কঠিন সময়টা, যে টাইম পিরিয়ডটা বার্সেলোনার সবচেয়ে কঠিন ছিল, সেই সময় কিন্তু বার্সেলোনা জোস কুন্ডে এবং লেভানডস্কির মতো প্লেয়ারকে কিনে আনতে পারছে। বার্সেলোনার সবসময় যে সমস্যাটা ছিল, সেটা হচ্ছে ওয়েজ গ্যাপে বার্সেলোনা কোপ আপ করতে না পারা। বার্সেলোনা কোনো সময় ওয়েজ গ্যাপে কোপ আপ করতে পারে না, এই বলেই বার্সেলোনা বারবার প্লেয়ার রেজিস্ট্রেশনের সমস্যা হয়েছে। বার্সেলোনার প্লেয়ার সাইনিং করতে, তখন এই কারণে বার্সেলোনা প্লেয়ার সাইন করতে পারে না, কারণ ওয়েজ গ্যাপ গুলো অনেক বেশি বেশি হয়ে যাচ্ছিল। বার্সেলোনার যে ওয়েজটা, সেটা এক্সিট করে ফেলছিল বারবার প্রতি সিজনে। এই কারণে বার্সেলোনা কিন্তু প্লেয়ার সাইন করাতে পারতো না। এখন যখন বার্সেলোনার লেভানডস্কি চলে যাচ্ছে, সেখান থেকে লেভানডস্কি প্রায় 25-26 মিলিয়ন প্রতি ইয়ারে কামায়। সো এটা একটা যখন খালি হবে, সেখান থেকে আপনি অ্যান্টনি কত দিবেন? 14, 15, 16 মিলিয়ন ইউরোর একটা কন্ট্রাক্ট তার মধ্যে, তার সাথে হবে হয়তো 5 বছরের জন্য। সো তখন আপনার জন্য প্রায় 10 মিলিয়নের একটা ওয়েজ গ্যাপ থাকবে। সেখানে আপনি একটা মিড বাজেট বা একটা যেহেতু বাস্তনি আসতেছে না, বাস্তনের ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, অনেক কিছুর মধ্যেই বাস্তনের ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, দুই পক্ষের মধ্যে বনিবনার সমস্যা থাকার কারণে বাস্তনের ডিলটা, বাস্তনের ডিলটা হয় নাই। এখন যখন আপনি আসবেন যে তাহলে 10 মিলিয়ন, এখন আরো 10 মিলিয়ন আছে, সেখানে আপনি একটা মিডিওকার সেন্টার ব্যাক আনতে পারেন, সেখানে ফ্রি এজেন্ট অপশন আছে। আপনার কাছে সেনেসি আছে, সেনেসিকে আনলে আপনি ফ্রিতে আনতে পারবেন। সাথে আপনার বোর্নমাউথের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তার সাথে বোর্নমাউথের কন্ট্রাক্ট এই সিজনের শেষে শেষ হয়ে যাবে। তখন যদি তাকে ফ্রিতে একই করতে পারেন, তো তাকে হয়তো বা 15-16, তাকে 10-12 মিলিয়ন দিলে হয়তো বা সে আসবে, যে ওয়েজ, যেটা তার ওয়েজেস হবে বছরে। এটা হলে কিন্তু আপনি একটা প্লেয়ারের ওয়েজেসে দুটা প্লেয়ার কিনতে পারবেন। তো সেখানে আপনার আবার এবার এই সিজনে আপনি আবার নতুন করে যখন সিজন স্টার্ট হবে, তখন আপনার গ্রুপে সেল করবেন, সেখান থেকে আপনার কিছু ওয়েজেস খালি হবে। এবং যদি আপনার মাস্টার র্যাশফোর্ডের যে সাইনিংটা যদি আপনি ডিলটা ডান করেন, সেখানে আপনি র্যাশফোর্ডকে একটা ওয়েজ কমিয়ে সাইন করাতে পারবেন। রাশফোর্ড ইজ রেডি টু কাট সিজ ওয়েজেস, তো সেখানে একটা অপশন বার্সেলোনার জন্য রেডি থাকবে। আপনি যদি কানসেলোকে ম্যানেজ করতে পারেন, তাহলে কানসেলো যদি তার কন্ট্রাক্ট টার্মিনেট করে বার্সেলোনার ফ্রি এজেন্ট হিসেবে আসতে পারে, সেখানেও বার্সেলোনার জন্য ব্যাপক একটা সুবিধা হবে। তো বার্সেলোনা এই যে জিনিসগুলো করতে পারলে বার্সেলোনা সাইনিং গুলো কমপ্লিট করতে পারবে। সো আমার কাছে মনে হয় যে বার্সেলোনা এখনো অ্যালভারেজের জন্য যাচ্ছে, এবং তারা এখন রিউমার, তো সলিড রিউমার যে বার্সেলোনা এবার 100 মিলিয়ন প্লাস যদি চায়, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদকে তারা দিতে রাজি আছে। বিকজ অফ অ্যাটলেটিকো মাদ্রিদে আপনার আলভারেজ থাকতে চাচ্ছে না, এবং আলভারেজ ওয়ান্টস টু লিভ অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন বার্সেলোনার যে দায়িত্বটা, বার্সেলোনা কিভাবে 100 মিলিয়ন খরচ করে আপনার আলভারেজকে আনবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন কথা হচ্ছে বার্সেলোনা জাও পেদ্রোর জন্য যাচ্ছিল, জাও চেলসি বলে দিয়েছে জাও পেদ্রো ইজ নট ফর সেল।
জাও পেদ্রো হচ্ছে চেলসি ফিউচারের প্রজেক্টের একটা বড় অংশ। সো যখন আপনার জাও পেদ্রো হাত থেকে চলে গেছে, যখন আপনি এখন বার্সেলোনা ইজ ভেরি মাচ ডেসপারেট ফর আ নাম্বার 9 লাইক আলভারেজ। তো আলভারেজকে বার্সেলোনা অনেক বেশি করে চায়, বাট এখানে অনেকগুলো ইফ ইলস আছে, বাট দেখা যাক আলভারেজকে তারা পায় কিনা। এখন সবকিছু হানসি ফ্লিকের লাস্ট কল হানসি ফ্লিকের হবে। হানসি ফ্লিকই শেষ পর্যন্ত বাস্তনিকে চায় নাই, বাস্তনিকে না চেয়ে সে অ্যান্টনি গর্ডনের ডিলটা কনফার্ম করতে চেয়েছে, এবং অ্যান্টনি গর্ডনের ডিলটা কনফার্ম করার জন্য আরেকটা পিছনে একটা ব্যাক স্টোরি আছে। তো আমার একদিন 2-3 দিন মনে থাকবে, 2-3 দিন আগে বায়ার্ন মিউনিকের যেই ওনার, সে কিন্তু বলছিলেন যে বার্সেলোনা কিভাবে হ্যারি কেনকে কিনবে, বার্সেলোনার কাছে টাকা নেই, বার্সেলোনা ইজ এ ব্রোক ক্লাব, বার্সেলোনা নেভার এফোর্ড কান্ট এফোর্ড হ্যারি কেন। সো এবং বার্সেলোনা দেখেন অ্যান্টনি গর্ডনের সাইনিংটা একটা জবাব ছিল, এবং অ্যান্টনি গর্ডন কিন্তু ওয়ান অফ দ্য লিঙ্কড প্লেয়ার, এবং অলমোস্ট ডান ডিল ছিল এটা, যে বায়ার্ন মিউনিকে অ্যান্টনি গর্ডন যাচ্ছে, এবং অ্যান্টনি গর্ডনের সাথে প্রায় কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছিল। এবং এই কারণেই বার্সেলোনা খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে একদিনের মাথায় অ্যান্টনি গর্ডনের ডিলটা কনফার্ম করছে, এবং আজকে এই সময় হয়তো বা অ্যান্টনি গর্ডন বার্সেলোনার যে ফার্স্ট টিম আছে তাদের সাথে ট্রেনিংও করতে পারে, যারা এখন পর্যন্ত রয়ে গেছে। বাকিরা তো আপনার ন্যাশনাল টিমের জন্য ফ্লাই করে গেছে বিভিন্ন জায়গায়, ন্যাশনাল টিমের সাথে যোগ দিবে। বাট যারা আছে বার্সেলোনা, যারা কল আপ পায় নাই, তাদের সাথে ট্রেনিং করার একটা কথা আছে, দেখা যাক এসব কি হয়। বাট এখন অনেক সময়, যদি এখন উইন্ডো খোলে নাই, কিন্তু আমরা অনেক কিছু জানবো না, অনেক কিছু জানার বাকি আছে। একটা ক্লাবে আমরা যাদের রিউমার শুনি, সেই রিউমারের বাইরে অনেক কিছু হয়, তার একটা বড় প্রমাণ হচ্ছে আপনার অ্যান্টনি গর্ডনের স্প্যানিংটা। তো দেখা যাক কি কি আরো সামনে আসছে আমাদের সামনে। তো দেখা নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।